দ্বিতীয় পর্ব শুরু হয় সেনার অতীতের স্মৃতির মনে পড়ার মধ্য দিয়ে। সে তার নিজের বাড়িতে আছে, রায়ের কনসার্ট দেখছে, পুরোপুরি উপভোগ করছে, তার নাম চিৎকার করে ডাকছে। কিন্তু ঠিক তখনই দৃশ্য বর্তমানে চলে আসে এবং এখন সে পুলিশ স্টেশনে রায়ের সামনে বসে তাকে জেরা করছে। রায় একই কথা বারবার বলছে যে এটা সত্যি হতে পারে না, ইয়ংসং এর মৃত্যু হতে পারে না। কিন্তু সেনা বলে যে এটাই সত্যি, পুলিশ ইতিমধ্যে সবকিছু নিশ্চিত করেছে, তার মৃত্যু হয়েছে। আমি তোমার জবানবন্দি নিতে চাই, যাতে জানতে পারি সেই রাতে ঠিক কী হয়েছিল। কেউ আছে তুমি যাকে সন্দেহ করো? এরপর ফ্যানদের নিয়ে একটি দৃশ্য আসে, যারা তার বাড়িতে কিভাবে ঢুকে গিয়েছিল সে কথা স্মরণ করে। সে বলে, আমার বাড়িতে এসে পড়লো আর আমি টেরই পেলাম না। সেনাকে বলে যে এটা নিশ্চয়ই সে ফ্যানরা করেছে, যারা তার বাড়ির ভেতরে চলে গিয়েছিল। তাদের তার বাড়ির পাসওয়ার্ড জানা ছিল। সে উঠে দাঁড়ায়, তাদের গালি দিতে শুরু করে। সেনা তাকে দেখছিল এবং রায়ের এরকম রূপ সে প্রথমবার দেখল। কিছু না বলে চুপচাপ বাইরে চলে আসে। বাইরে একজন প্রসিকিউটর হ্যাং থাকে, তাকে আমরা গত পর্বে দেখেছিলাম। সেনাকে দেখে বলে, তুমি এখানে কি করছো? সে গোল্ড এন্টারটেইনমেন্টের সদস্য এবং সেই এজেন্সির সকল কেস আমি দেখি। এ কথা কি তোমার জানা ছিল না? এই কেসটা তোমাকে ছেড়ে দিতে হবে, বুঝেছো? সেনা মাথা নাড়াতে থাকে, কিন্তু হ্যাং তাকে থামান। তুমি এত সহজে কিভাবে হার মেনে নিলে? সে কি স্বীকার করে নিয়েছে যে সে ইয়ংসাংকে মেরেছে? সেনা কিছু বলে না, বাইরে চলে আসে এবং তার অতীতের একটি দৃশ্যে চলে যায়। স্কুল লাইফে একজন ছেলে তাকে বুলি করছিল, তার উপর পানি ঢেলে দেয়। যখন সে বাইরে আসে তখন বাচ্চারা এই কথা বলে যে তার বাবা কাউকে মেরে দিয়েছে। আমাদের মনে হয় সে এখন কাউকে মারতে পারে। সেনা আমাদের জানায় যে আমি বাঁচার সব আশা হারিয়ে ফেলেছিলাম, আমি মরতে যাচ্ছিলাম, পানির ধারে আসি। কিন্তু ঠিক তখনই, যেমন আমরা গত পর্বে দেখেছিলাম, যখন সে পানির ধারে ছিল তখনই একটি ছেলে সেখানে চলে আসে। এবারও ঠিক তাই ঘটে। একজন ছেলে সেখানে আসে, গিটার বাজিয়ে গান গাইতে শুরু করে। সেনা প্রথমে ছেলেটিকে দেখে গান শুনে পরে চলে যেতে থাকে, কিন্তু যখন গানের লাইন শুনে তখন তার বাবার কথা মনে পড়ে। সেও গিটার বাজাতেন। ছেলেটি পরে কাছে আসে এবং একটি ক্যাপ পরিয়ে দেয়। সেনা তার স্কুলে ছাড়ার জন্য অ্যাপ্লিকেশন জমা দেয়। যে ছেলেটি আগে গিটার বাজাচ্ছিল সেটিই রাই। পরের দৃশ্যে সে সেনার সাথে কথা বলে, গানের একটি কপি দেয় এবং বলে, যখন আমার দিন খারাপ যাচ্ছিল তখন এই গানটি আমি রেকর্ড করেছিলাম, তুমি এটা নিতে পারো, এটি শুনলে তুমি স্বস্তি পাবে। সেনা বলে, সেই দিনের পর আমি বাঁচার সিদ্ধান্ত নিলাম, হয়তো কোনোদিন আমি বাঁচার কারণ খুঁজে পাবো। সে অনেক বই নিয়ে আসে, তার আইন বিষয়ক পড়াশোনা শুরু করে দেয়। একদিন সে জানতে পারে যে গোল্ড বয়েজ নামে একটি গ্রুপ আছে, এর মধ্যে রায়ও আছে এবং এরা প্রথমবার পারফর্ম করতে যাচ্ছে। পরের দৃশ্যেই সে সেখানে যায় এবং তাদের দেখে। সেনা চিৎকার করে বলে, তোমরা পারবে। রায়ও তাকে দেখে পরে গান গাওয়া শুরু করে। বর্তমানে সেনা নিজের সাথে নিজে বলে, আমার কি করা উচিত? যে রায়ের সাথে আমার দেখা হয়েছিল, আমার তো মনে হয় না আমার সেই রায়। আমি তার স্টেটমেন্ট নিয়েছি, কিন্তু সে গালিগালাজ দিচ্ছিল। ঠিক তখনই সে পাশে রায়কে অনুভব করে। রায় তাকে বলে, তোমার কি মনে হয় আমি কে? আমি কি একজন ভিকটিম, নাকি এমন একজন মানুষ যে কাউকে মেরে দিয়েছে? পরের দৃশ্যে রায়কে দেখা যায় যে পুলিশ স্টেশনে তার আইনজীবী হ্যাংয়ের সাথে আছে। পুলিশ অফিসার তার স্টেটমেন্ট নেয়, তাকে জিজ্ঞাসা করে, তুমি তাকে কেন মেরেছো? কিন্তু রায় বলছিল যে সে এমন করেনি। পুলিশ অফিসার বলে, তুমি বলেছিলে তোমরা দুজন রাতে মদ খাচ্ছিলে এবং নেশায় ছিলে, এমনও তো হতে পারে যে তুমি ভুল করে তাকে ছুরি মেরে দিয়েছো। কিন্তু রায় চিৎকার করে বলে, তুমি কি এই আজে বাজে কথা বলছো? আমি এমন করিনি, আমি এমনটা চিন্তাও করতে পারি না। হ্যাং পুলিশ অফিসারের পক্ষ নিচ্ছিল। রায় চিৎকার করে বলে, তুমি কেমন আইনজীবী? তোমাকে তোমার ক্লায়েন্টকে সাহায্য করা উচিত। পুলিশ অফিসার বলে যে শীঘ্র প্রসিকিউটর অফিস তোমার ওয়ারেন্টের জন্য রিকোয়েস্ট করবে। পরের দৃশ্য সেনাকে দেখা যায় যে দ্রুত হ্যাংয়ের অফিসে আসে, বলে, তুমি এমন করলে কেন? তুমি কিভাবে পিছিয়ে গেলে? এখন তাকে শীঘ্রই গ্রেপ্তার করা হবে। হ্যাং বলে, আমি জানি তুমি কিভাবে পিছিয়ে গেলে। সামনে যে প্রসিকিউটর আছে তার নাম বংমন। হয়তো তুমি জানো না সে কে। সে একজন বড় বিজনেসম্যান এবং রাজনীতিতে সে যেতে চায়। সে এই মামলাটি নিয়েছে যাতে এই মামলা দিয়ে নিজের নাম করতে পারে। তাই আমি এই মামলা থেকে সরে গেলাম, নাহলে সে আমাকে ব্ল্যাকলিস্ট করতে পারতো। সেনা তারপর তার নিজের অফিসে আসে, শান্ত হয়ে বসে থাকে। সেনা তারপর বাইরে আসে, পাশের লোকেরা বিক্ষোভ করছিল, যা রায়ের জন্য ছিল। তারা বলছিল যে সে নির্দোষ, আসল অপরাধীকে খুঁজে বের করো। গোল্ড বয়েজের একজন সদস্যকে দেখা যায়, সে বলে, আমি বিশ্বাস করতে পারছি না যে রায় এমন করেছে।
সে কিভাবে ইউসাংকে মারতে পারে, কিন্তু বাকিরা বলে এখনো তদন্ত চলছে, আমাদের দেখতে হবে কি হয়েছিল। আমাদের মনে হয় না যে রাই এমন করেছে। বঙ্গওয়ানের কাছে একটি কল আসে। কলটি রিপোর্টার বেকের কাছ থেকে আসে। বঙ্গওয়ান বলে, আমাদের মধ্যে ডিল হয়েছিল যে তুমি আমার কাছে আর কল করবে না, তুমি এমন করলে কেন? রিপোর্টার বেক বলে, গতবার যখন রায়ের অটোগ্রাফ সেশন ছিল তখন আমি সেখানে ছিলাম। আমি এমন কিছু দেখেছি যা অন্য কেউ নোটিস করেনি। আমি তোমার কাছে কিছু ছবি পাঠিয়েছি। বঙ্গওয়ান খুব সতর্কতার সাথে ছবিগুলো চেক করে, যা হেজুনের, এবং সে রায়ের দিকে তাকিয়ে আছে। হেজু সেখানে এসেছিল এবং এটি কোনো কাকতালীয় বিষয় না। পরের দৃশ্যে সেনা রায়ের সাথে দেখা করতে আসে। রাই বলে, তুমি সত্যি বলেছিলে, আমার মনে হয় ইয়ংসার মৃত্যু হয়েছে। সেনা বলে, সেই কথা ছেড়ে দাও, আমি তোমাকে শুধু একটি প্রশ্ন করব, হ্যাঁ বা নাতে উত্তর দেবে। তুমি কি ইয়ংসাংকে মেরেছ? কিন্তু রায় অস্বীকার করে। সেনা তাকে দেখতে থাকে, তার এক্সপ্রেশন নোটিস করে, কিন্তু সেনা নিজের সাথে কথা বলে যে আমার মনে হয় রাই সত্যিই বলছে। পরে সে গান গাইতে শুরু করে। সে রায়কে বলে, যদি তুমি জেলে থাকো তাহলে প্রত্যেক সকালে এই গান শুনতে পাবে, কিন্তু যদি তুমি তোমার উকিল হিসেবে আমাকে বেছে নাও তাহলে পরিস্থিতি অন্যরকম হতে পারে। কিন্তু আমার একটি শর্ত আছে। পরে সে তাকে তা বলে দেয়। পরের দৃশ্যে রায় তার ম্যানেজারের সাথে কথা বলে এবং বলে, সে মেয়েটি কে? সে আমার উকিল হতে পারে না, অন্য কাউকে নিয়ে আসো। কিন্তু ম্যানেজার বলছিল যে কেউই তার কেস নিতে রাজি নয় এবং এখন সেও তার সাহায্য করতে পারবে না। বঙ্গওয়ান তোমার কন্ট্রাক্ট ক্যান্সেল করার জন্য বলেছে। তুমি ইয়ংসাংকে কেন মেরেছ? পরে সে কাঁদতে শুরু করে, কিন্তু রায় কিছু বলে না। রায় একজন পাবলিক ডিফেন্ডারের সাথে কথা বলে যাতে সে তার কেস নেয় এবং তাকে বাঁচে, কিন্তু সে বলছিল যে সব প্রমাণ তার বিরুদ্ধে আছে। আমি তোমাকে সাহায্য করতে পারবো না, বরং স্বীকার করে নাও যে তুমি তাকে মেরেছ, তাহলে তোমার সাজা কম হবে। কিন্তু রায় বলছিল, তুমি দূর হয়ে যাও, আমার ইতিমধ্যে একজন আইনজীবী আছে, সে সেনা। সেনা তার বাড়িতে রায়ের খবর দেখছে, কিন্তু ঠিক তখনই তার কাছে একটি কল আসে। তাকে জানানো হয় যে রায় তার সাথে কাজ করতে রাজি হয়েছে, তুমি তার প্রতিনিধিত্ব করতে পারো। এটা শুনে সে খুশি হয়, প্রস্তুত হয়ে চুংজির কাছে আসে, বলে আমাদের কাজ করতে হবে, দ্রুত প্রস্তুত হও। পরের দৃশ্যে চুংজি তার সাথে কথা বলে তুমি তার ফ্যান, তুমি তাকে বাঁচানোর চেষ্টা করছো। কিন্তু সে বলে, আমি একজন ফ্যান হিসেবে নয়, একজন আইনজীবী হিসেবে তাকে সাহায্য করছি। সে বলেছিল যে ফ্যানরা চুরি করে তার বাড়িতে চলে গিয়েছিল, তোমাদের তাদের খুঁজে বের করতে হবে। পরের দৃশ্যে সেনা সেই ভিলেজে যেখানে রায় থাকে, অনেক দৃশ্য সে সেখানে মনে করে যে কি ঘটেছিল এখানে। পাসকর শুধু রায় জানে, তাহলে ঘরের ভিতরে কেউ কিভাবে ঢুকলো? সেই সময় রাতে ইউসাং সেখানে ছিল, সেই সময় হাউসকিপারও সেখানে ছিল, সেই সময় বৃষ্টিও হচ্ছিল। যদি বাইরে থেকে কেউ আসে তাহলে সে কিভাবে এসেছিল? ঠিক তখনই বঙ্গওয়ান সেখানে চলে আসে, তাকে বলে এখানে কিছুই নেই, কেসটা খুব সহজ। ঘরের ভেতর দুজন মানুষ ছিল, একজন আরেকজনকে মেরে দিয়েছে, এটাকে এখানে শেষ করে দাও। সে তার নামও নেয়। সেনা বলে, তুমি আমার নাম জানো? বঙ্গওয়ান বলে, আমি তোমার সম্পর্কে অনেক শুনেছি, বাইরে থেকে এখানে কোনো মানুষ আসেনি, ফরেন্সিক রিপোর্টও ইতিমধ্যে চলে এসেছে। সেনা তার গলায় একটি তিল নোটিস করে এবং পরে সেটি এমনভাবে খেয়াল করে যে যখন অতিথি স্কুলে একজন বাচ্চা তাকে গুলি করছিল তার গলায় একটি তিল ছিল, অর্থাৎ সেই বঙ্গওয়ান। সেনা তাকে চিনে ফেলে, কিন্তু বঙ্গওয়ান তাকে চিনতে পারে না। সেনা বলে, আমি জানি কি করতে হবে, আমাদের আদালতে দেখা হবে বলে সেনা চলে যায়। হ্যাং এরপর সেনার সাথে দেখা করতে আসে এবং বলে, এই কেস তুমি কিভাবে নিলে? তুমি কি জানো বিপক্ষে কে আছে? তার নাম বঙ্গওয়ান, সে তোমাকে ধ্বংস করে দিতে পারে, সে চেবল পরিবার থেকে এসেছে। সেনা বলে, তাহলে কি হবে? তুমি কি আমার জন্য ভয় পাচ্ছ? তার বস কথা শুনতে পায়। হ্যাং বলে, পরবর্তীতে তোমার সাথে যা কিছু ঘটবে তার জন্য আমি দায়ী থাকবো না। সেনা বলে, ঠিক আছে। যদিও তখন তিনি যাচ্ছিলেন, তখন তিনি বলে যান, যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবে, আমি সাহায্য করব। সেনা অফিস থেকে বের হয়ে একটি মেয়ের সাথে কথা বলে যে সেখানে কাজ করছিল এবং বলে, তোমরা জানতে পেরেছো যে আমি রায়ের কেসে কাজ করছি, যে কোনো ডাটা পাও তাহলে আমার কাছে নিয়ে এসো। কিছুক্ষণ পর সে কেসের ফাইলগুলো নিয়ে আসে যা হ্যাংয়ের কাছে ছিল। সেনা জিজ্ঞাসা করে, এগুলো তোমার কাছে কিভাবে এলো? সে জানায় যে সে চুরি করে এনেছে। সেনা জিজ্ঞাসা করে, তুমি এমন করলে কেন? সে বলে, আমি তোমাকে সাহায্য করতে চাই, আমি তোমার লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট হতে চাই। সত্যি বলতে আমি গোল্ড বয়েজের ফ্যান। সেনা প্রথম তাকে বকা দেয় এবং বলে, দুবার এমন কখনো করো না। পরে তাকে পাঠিয়ে দেয় এবং আরো ডাটা আনতে বলে, কিন্তু তার যাওয়ার পর সেনা হাসতে শুরু করে। পরের দৃশ্যে চুংজিকে দেখা যায়, তার কাছে সেই দুই ফ্যান মেয়ে চলে এসেছে যারা আগে রায়ের বাড়িতে এসেছিল। পাশে সেনাও থাকে। পরের দেশে সে তাদের একটি ক্যাফেতে নিয়ে আসে। তারা বলতে থাকে যে প্রথমে বলে যে তারা কে, রায় সন্দেহভাজন হয়ে গেছে।
তাই আমরা চাই তুমি আমাদের সাহায্য করো। কিন্তু মেয়েটি প্রথম কিছু করে না। সেনা বলে তুমি চুরি করে সেই ঘরের ভেতরে চলে গিয়েছিলে, কিন্তু সে রিপোর্ট করেনি। সেখানে ইউসাং এর হত্যাও হয়ে গেছে। মিডিয়াকে তোমার সম্পর্কে জানা নেই যে তুমি ঘরের ভেতরে ঢুকে গিয়েছিলে। যদি তারা জানতে পারে তাহলে তারা তোমার থেকে প্রশ্ন করবে। যাই হোক, তুমি ঘরের পাসওয়ার্ড কিভাবে জানলে? কিন্তু মেয়েটি বলে আমি কিছু করিনি। পরে সত্যি বলে যে সে বলে আমি জানি সিকিউরিটি শিফট কোন সময় বদল হয়। আমরা এখানে এই দৃশ্য দেখি। যেই শিফট বদল হয় এই দুজন ভেতরে চলে যায়। রায়ের রুমের কাছে আসে। রুমের বাইরে যে লাইট থাকে সেটি ইচ্ছাকৃতভাবে নষ্ট করে দেয়। পরে সিঁড়ির পাশে বসে যায়। রায় বাইরে আসে, লাইট ঠিক করে, পাসওয়ার্ড এন্টার করে এবং তারা দেখে নেয় পাসওয়ার্ড কি। মেয়েরা বলে যে এভাবে তারা জানতে পেরেছিল এবং তারা ঘরের ভেতরে চলে গিয়েছিল। কিন্তু আমরা কোনো ভুল কাজ করি না, আমরা শুধু তাকে ভালোবাসি এবং আমরা তাকে দেখতে চাই। কিন্তু সেনা বলে এটা তোমাদের ভালোবাসা নয়। যদি তুমি তাকে ভালোবাসতে তাহলে এরকম কাজ করতে না। পরের দৃশ্যে রায়কে জেল থেকে বের করে আনা হয়। তাকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। রায় আদালতে চলে আসে। সেনা তার সাথে দেখা করে। সেনা বলে যে মাথা নিচু করো না, সবাই মনে করবে যে তুমি তাকে মেরেছো। মাথা উঁচু করে রাখো এবং সবাইকে জানাও যে আমি তাকে মারিনি। এখন আমার সাথে কথা বলো যে আমি তাকে মারিনি। রায় কথাটি পুনরাবৃত্তি করে। যখন ভেতরে কথা হচ্ছে তখন সে বলে আমি ইউনসাংকে মারিনি। সেনা বংওয়ানকে দেখে। জজকে বলে আমি প্রথমে তার একটি জিনিস ভুল প্রমাণ করতে চাই। সে বলেছিল যে অপরাধের স্থানে শুধু দুজন মানুষ ছিল, সেখানে আর কেউ যেতে পারেনি। কিন্তু সম্প্রতি সেখানে দুজন ফ্যান চলে গিয়েছিল। তারা এও বলেছিল যে সেখানে কোনো প্রমাণ নেই, কিন্তু সেই সময় বৃষ্টি হচ্ছিল। এমনও তো হতে পারে যে বৃষ্টির পানি সব মুছে গেছে। তাদের কাছে কোনো প্রমাণ নেই এবং সেনা রায়কে খালাস করিয়ে নেয়। কিন্তু তদন্ত চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়। বাইরে এসে বংওয়ান বলে তুমি প্রথম রাউন্ডে আমাকে আউট করে দিলে। সে হঠাৎ পাঁচ তার দিকে নিয়ে যায়, থামায় এবং বলে আউট তখন করা হয় যখন আপনার উপর আক্রমণ হচ্ছে, কিন্তু আজ আমার উপর কোনো আক্রমণ ছিল না। আমি তো শান্তভাবে কেস লড়ছিলাম। কিন্তু চিন্তা করো না, আমি তোমাকে শীঘ্রই নক আউট করবো। এই কথা বলে চলে যায়। রায়ের কাছে আসে, বলে তুমি বাড়ি যেতে পারো। এমন কেউ আছে যাকে তুমি কল করতে পারো, যার উপর তোমার বিশ্বাস আছে? কিন্তু সে অস্বীকার করে। পরের দৃশ্যে সে সেনার সাথে গাড়িতে থাকে, সাথে চুংজিও থাকে। রায় পাশে কিছু দেখে, গাড়ি থামাতে বলে। তার পোস্টারের কাছে আসে যার উপর খুনি লেখা ছিল। সেনাও সাথে আসে এবং এইসব দেখে। রাতে রায় তার বাড়িতে আসতে চায়। ইউসাং এর দৃশ্য মনে করে যে আমরা দুজন এখানে কত খুশি ছিলাম। বাড়িতে না আসে সে সেখান থেকে পালিয়ে যায়। রাস্তায় একটি জায়গায় বসে থাকে, ওখানে ইউসাং এর দৃশ্য মনে করে, পরে অজ্ঞান হয়ে যায়। যেই চোখ খুলে নিজেকে অন্য কোথাও পায়, বাইরে আসে এবং এখানকার রান্নাঘরে সেনাকে পায়। সেনা বলে তুমি জেগে গেছো, তোমাকে আবার দেখে ভালো লাগলো। এটা আমার বাড়ি। হেসে বলে এখানে তোমার স্বাগতম। এখানে দ্বিতীয় পর্বটি শেষ হয়। পরবর্তী এপিসোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।